যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি উত্তর কোরিয়ার, সংকট সমাধানে চীনকে আরও সক্রিয় হবার আহ্বান প্যানেটটার, উত্তেজনা বন্ধে আলোচনার পরামর্শ বেইজিংয়ের। ট্রাম্পের ফোনে ওবামার আড়ি পাতার অভিযোগ প্রত্যাখ্যান এফবিআইয়ের, যুক্তরাষ্ট্রগামী কিছু ফ্লাইটে ইলেকট্রনিক সামগ্রী বহনে নিষেধাজ্ঞার পরিকল্পনা। ইরাক থেকে আইএস হটাতে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ট্রাম্পের, বাগদাদের জঙ্গি হামলায় নিহত 23, আহত 45। এবং সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি নির্মাণের খবর প্রত্যাখ্যান রাশিয়ার, সংকট সমাধানে আলোচনায় প্রস্তুত দামেস্ক, বললেন প্রেসিডেন্ট আসাদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের সামরিক হামলার হুমকিতে পিয়ংইয়ং মোটেই ভীত নয় বলে জানিয়েছে দেশটি। এর মধ্যেই কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন। উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় চীনকে আরও গঠনমূলক ভূমিকা রাখা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। সম্প্রতি একযোগে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া। এর পরপরই যে কোনো হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রক্রিয়া শুরু করে যুক্তরাষ্ট্র। এর কিছুদিন যেতে না যেতেই এশিয়া সফরে এসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। উচ্চ শক্তি সম্পন্ন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়ে মার্কিন হুমকির পাল্টা জবাব দেয় পিয়ংইয়ং। কোরীয় উপদ্বীপে চলমান এই উত্তেজনার ধারাবাহিকতায় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটিতে বরাবরের মতো ঘোষণা এলো, যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র যদি চায় তবে আমরা তাদের সঙ্গে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের হুমকি ধামকিতে উত্তর কোরিয়া মোটেই ভয় পায় না। যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে। বিশ্ববাসী শিগগিরই সামরিক ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ সাফল্য দেখতে পাবে। একই দিন মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ধ্বংস করার একটি প্রোপাগান্ডা ভিডিও প্রকাশ করে উত্তর কোরিয়া। এর আগে 2013 সালে হোয়াইট হাউসে পরমাণু হামলার কল্পিত ছবি প্রকাশ করে দেশটি। এ অবস্থায় সব পক্ষকে ধৈর্য ধরার পাশাপাশি কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার প্রক্রিয়া শুরুর বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। যে কোনো মূল্যে আমরা এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। সবার উচিত সংঘাত এড়িয়ে চলার পাশাপাশি আলোচনার যে কোনো সুযোগ কাজে লাগানো। তবে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা মনে করেন, উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ বন্ধে চীনকে আরও সক্রিয় হওয়া উচিত। বিশ্ব শান্তি বিনষ্টের আশঙ্কায় এখনও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত আছে বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র সবসময় কোরীয় উপদ্বীপ ও তার আশপাশের মিত্র দেশগুলোর নিরাপত্তা রক্ষার বিষয়ে সচেতন। আর চীন যদি সত্যিকার অর্থে শান্তি চায় তবে তাদের উচিত উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা নেওয়া। অন্যথায় বিশ্ব আরও একটি বড় ধরনের সংঘাত দেখতে পারে। উত্তর কোরিয়ার চলমান ক্ষেপণাস্ত্র কর্মসূচির জেরে দেশটির ওপর ট্রাম্প প্রশাসন নতুন করে বড় পরিসরে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে মার্কিন কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক ইউন, সিউলে হাজার হাজার সমর্থকের সমাবেশ। ট্রাম্পের ফোনে ওবামা প্রশাসনের আড়ি পাতার অভিযোগ প্রত্যাখ্যান করে এর কোনো প্রমাণ না পাওয়ার দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমি। সোমবার কংগ্রেশনাল প্যানেলের শুনানিতে তিনি একথা বলেন। বিগত প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত চলছে বলেও নিশ্চিত করেন কোমি। এদিকে কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ল্যাপটপ ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি। নির্বাচনী প্রচারণা চলাকালীন রাশিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ হয়েছিল কিনা এ বিষয়ে জানাতে সোমবার কংগ্রেশনাল প্যানেলে হাজির হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমি। রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের নেতাদের প্রশ্নের উত্তরে কোমি জানান, নির্বাচন প্রভাবিত করতে রুশ হস্তক্ষেপ ছিল কিনা তা নিরূপণে তদন্ত চলছে। প্রথমবারের মতো তদন্তের কথা স্বীকার করে কোমি বলেন, নির্বাচনের সময় রাশিয়ার কারো সঙ্গে ট্রাম্পের যোগাযোগ হয়েছিল কিনা তা এখনই নিশ্চিত করে বলা না গেলেও রাশিয়া যে মার্কিন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল তা নিশ্চিত করেই বলা যায়।
I don't know for sure, but I think that was a fairly রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হিলারি ক্লিনটনকে মোটেও পছন্দ করেন না, তাই প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তাকেই পছন্দ করবেন তা তো পরিষ্কার। তবে আমরা এই বিষয়ে এখনো নিশ্চিত নই যে নির্বাচনে রাশিয়া কোনো প্রভাব বিস্তার করতে পেরেছিল কিনা। against the person he hated so much. তবে নির্বাচনকালীন ট্রাম্প ও রাশিয়ার মধ্যে যোগাযোগের প্রমাণ দিতে না পারলেও জেমস কমি নিশ্চিত করে বলেছেন যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ট্রাম্পের ফোনে আড়ি পাতার যে অভিযোগ করা হয়েছে তার কোনো প্রমাণ মেলেনি। নিজের ফোনে আড়ি পাতার বিষয়ে ওবামা প্রশাসনের দিকে আঙুল তুলে টুইট করেছিলেন ট্রাম্প, তবে সে বিষয়ে কোনো তথ্য প্রমাণ তিনি দেননি। ট্রাম্পের অভিযোগের কোনো প্রমাণ না মেলার বিষয়ে জেমস কমির দাবির পর মিথ্যে অভিযোগ তোলায় ট্রাম্পকে ওবামার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সাবেক সিআইএ প্রধান লিওন প্যানেট্টা। এফবিআই প্রধানের দাবির মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে বলেও মনে করেন তিনি। আমি মনে করি এই আলোচনার ইতি টানা উচিত। এসব দোষারোপের খেলায় না মেতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের দিকে ট্রাম্পের নজর দেওয়া উচিত। স্বাস্থ্যসেবা, বিচার বিভাগ, বাজেট এবং অভিবাসনের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে কাজ করতে হবে। এখন সেসব নিয়ে ভাবা উচিত তার। তবে এফবিআই পরিচালক জেমস কমিকে ডেমোক্রেট সমর্থক উল্লেখ করে তার তদন্তের উপর বিশ্বাস রাখা যায় না বলে মন্তব্য করেছেন ট্রাম্প সমর্থকরা। কেন্টাকির লুইসভিলে ট্রাম্পের এক সমাবেশের আগে তারা বলেন, ট্রাম্পের জয় নিশ্চিত করতে রাশিয়া নির্বাচনকে প্রভাবিত করেছিল, তদন্ত শেষে এমন পক্ষপাতমূলক প্রতিবেদন উপস্থাপন করতে পারেন কমি। এদিকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 8টি দেশের নাগরিকের ওপর ল্যাপটপ ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি। আনুষ্ঠানিকভাবে এমন নিষেধাজ্ঞা না এলেও এক মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে নিষেধাজ্ঞার এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইরাক থেকে আইএস জঙ্গিদের হটাতে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সাথে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকা থেকে ইরাকের নাম প্রত্যাহারের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান আবাদি। এদিকে বাগদাদে গাড়ি বোমা হামলায় 23 জন নিহত ও অন্তত 45 জন আহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মসুলের পশ্চিমাঞ্চলের এই প্রবেশমুখে 1 মাস আগেও নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল আইএস জঙ্গিরা। যৌথ বাহিনীর অভিযানের কারণে তারা পিছু হটায় এখন এ পথেই পালানোর উপায় হয়ে উঠেছে হাজারো বেসামরিক নাগরিকের কাছে। আইএসের হুমকি উপেক্ষা করে তারা কোনোভাবে পালিয়ে প্রাণ বাঁচাতে পারলেও সরকারি আশ্রয় শিবিরগুলোয় বেশিরভাগের কোনো ঠাঁই মেলেনি। যাদেরও বা আশ্রয় মিলেছে তাদের দিনের পর দিন ভুগতে হচ্ছে তীব্র খাবার, পানি ও চিকিৎসা সংকটে। আইএস আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, এখানেও থাকার মতো জায়গা নেই। আমি এখন অন্যের সাহায্য ছাড়া চলতে ফিরতে পারি না। এত আতঙ্কে বেঁচে থাকার চাইতে মৃত্যু ভালো। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সবশেষ তথ্য মতে মসুল অভিযানে এ পর্যন্ত অন্তত 1,80,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সামনের দিনগুলোতে এই সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। আইএসের দখল করা অঞ্চলগুলোয় এখনো আটকা পড়ে আছে অন্তত 6 লাখ বেসামরিক নাগরিক। যেখানে কয়েক হাজার মানুষের আশ্রয় ও খাবার পানির সংস্থানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে এত মানুষের সমাগম হলে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ত্রাণকর্মীরা। এক একটা শিবির নির্মাণের সঙ্গে সঙ্গে তা পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা সবার হাতে ত্রাণ পৌঁছাতে যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু একসঙ্গে এত মানুষকে শৃঙ্খলাবদ্ধ রাখা রীতিমতো অসম্ভব ব্যাপার। সামনের দিনগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা জানি না। ইরাক থেকে আইএসকে নিশ্চিহ্ন করতে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন সেনা মোতায়েনের 14 বছর পূর্তি উপলক্ষে সোমবার ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে ইরাকে মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। আইএসের বিরুদ্ধে ইরাকের অবস্থান ও সাফল্য প্রশংসনীয়। এক্ষেত্রে আমরা আগেও ইরাকের পাশে ছিলাম, সামনেও থাকব। যুক্তরাষ্ট্রের সহায়তা ইরাকি বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে লক্ষণীয় অগ্রগতি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা থেকে ইরাকের নাম প্রত্যাহারের জন্য ধন্যবাদ জানান আবাদি। আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানাই। আইএস বিরোধী অভিযান ওয়াশিংটন বাগদাদ সম্পর্ক আরো দৃঢ় করেছে। এই দুই দেশ এক হয়ে কাজ করলে জঙ্গি নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মসুলের পশ্চিমাঞ্চলের ওল্ড সিটি দখলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে মুখোমুখি লড়াই চলাকালে গুলি ফুরিয়ে যাওয়ায় জঙ্গিদের হাতে ধরা পড়ে যায় ইরাকি পুলিশের 9 কর্মকর্তা। ওই বন্দী কর্মকর্তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্র দাবি করলেও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এর মধ্যে রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত আলিম জেলার একটি বাণিজ্যিক এলাকায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী আইএস এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে কুর্দি ওয়াইপিজি বাহিনীর সামরিক ঘাঁটি তৈরিতে রাশিয়া সহায়তা করেছে বলে ওয়াইপিজির পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করে রুশ কর্তৃপক্ষ বলেছে, সিরিয়ার নতুন কোনো সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই। শান্তি প্রতিষ্ঠায় যে কোনো ধরনের আলোচনায় তার সরকার প্রস্তুত বলে জানিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে সিরিয়ার গোলান মালভূমির কাছে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে সিরীয় সেনারা। শান্তি আলোচনা, যুদ্ধবিরতি চুক্তি আর একের পর এক বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখল, কোনো কিছুই যেন থামাতে পারছে না সংঘাত। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী একদিকে যখন নিজেদের নিয়ন্ত্রিত হোমস শহর ছাড়তে শুরু করেছে বিদ্রোহী ও তাদের পরিবার পরিজনরা, অন্যদিকে তখন সিরিয়ার অন্যান্য প্রান্তে সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলছে তুমুল লড়াই। সোমবারও রাজধানী দামেস্কের উপকণ্ঠে সিরীয় সেনা ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, হামিরিয়া এবং জোবার সহ রোববার বিদ্রোহীদের কাছে নিয়ন্ত্রণ হারানো ওই অঞ্চলের বেশিরভাগ এলাকায় এদিন পুনরুদ্ধার করতে সক্ষম হয় সিরীয় সেনারা। তবে পূর্বাঞ্চলীয় ঘৌটা সহ দক্ষিণ এবং উত্তরাঞ্চলীয় কিছু এলাকায় এখনও বিদ্রোহীদের শক্ত অবস্থান রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। এই অবস্থার মধ্যে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গোলান মালভূমিতে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সিরীয় সেনারা। রোববার গোলানের দক্ষিণ পূর্বে অবস্থিত কুনেত্রা প্রদেশের কাছে স্কাইলার্ক নামে ওই ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানায় তারা। সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার হুমকি দেওয়ার পর ইসরায়েলের এই ড্রোনটি ভূপাতিত করল সিরীয় সেনারা। ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে সিরিয়ার পালমিরার কাছে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার কারণে রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে মস্কো। এ সময় রাষ্ট্রদূতের কাছে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার ব্যাখ্যা চাওয়া হয় বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এদিকে সিরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটসকে আল কায়েদার সহযোগী সংগঠন হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার দামেস্কে রাশিয়ার নেতৃত্বাধীন এক ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে রুশ সাংবাদিকদেরকে দেয়া সাক্ষাৎকারে আসাদ আরো বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় তার সরকার বর্তমানে দুটি পথ অবলম্বন করছে, আর তা হল সন্ত্রাস দমন এবং রাজনৈতিক আলোচনা। হোয়াইট হেলমেটস কেবল পশ্চিমাদের এজেন্ডাই বাস্তবায়ন করে চলেছে। তারা যে আল কায়েদার সদস্য তা সবাই জানে। মসুলে যখন ইরাকি সেনাবাহিনী আইএসদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তখন সবাই এর প্রশংসা করছে, বাহবা দিচ্ছে। কিন্তু সিরীয় এবং রুশ বাহিনী যখন আলেপ্পো পুনর্দখল এবং সাধারণ সিরীয়দের আইএসের হাত থেকে মুক্ত করতে অভিযান চালাচ্ছে তখন একে মানবাধিকার লঙ্ঘন বলে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে পশ্চিমা মদতপুষ্ট এই হোয়াইট হেলমেটসের সদস্যরা। এর মধ্যে কুর্দি ওয়াইপিজি বাহিনী দাবি করেছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন এলাকায় একটি সামরিক ঘাঁটি গড়ে তুলতে তাদেরকে সহায়তা করছে রাশিয়া। এ বিষয়ে ওয়াইপিজির সঙ্গে রাশিয়ার একটি চুক্তি হয়েছে বলেও দাবি করে তারা। তবে ওয়াইপিজির এ দাবি প্রত্যাখ্যান করে মস্কো বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে এই মুহূর্তে নতুন করে কোনো সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা তাদের নেই। রুশ সামরিক বাহিনী জানায়, আফরিনের কাছে বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের জন্য একটি কেন্দ্র কেবল তারা পরিচালনা করছে। অন্ধ কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় 18 বাংলাদেশি সহ 189 শ্রমিক গ্রেফতার। নিয়মিত এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। দুর্নীতির দায়ে এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই। মঙ্গলবার রাজধানীর সিউলের প্রসিকিউশন কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সরকারি আইনজীবীরা। এই জিজ্ঞাসাবাদ পর্ব রাত পর্যন্ত চলবে বলে জানায় গণমাধ্যম। পার্ক কিছুটা অসুস্থ হয় প্রতিটি বিরতিতে তার স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে। মঙ্গলবার সকালে পার্ক প্রসিকিউশন কার্যালয়ে উপস্থিত হয়ে গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করেন এবং তদন্তে আন্তরিক থাকার প্রতিশ্রুতি দেন। গত বছরের ডিসেম্বরে গণবিক্ষোভের মুখে পার্লামেন্টে পার্কের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ হয়।
পরে দেশটির সাংবিধানিক আদালত দীর্ঘ শুনানি শেষে 10 মার্চ পার্ককে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করার পক্ষে রায় দেন। বিচার থেকে দায়মুক্তির সুযোগ হারানোয় বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত শুরু হয়। এদিকে পার্কের সমর্থনে রাজপথে নেমে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় অলৌকিকভাবে সব আরোহী বেঁচে গেছেন। সোমবার বৈরী আবহাওয়ার কারণে 44 জন আরোহী নিয়ে ওয়াও বিমানবন্দর এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। কর্তৃপক্ষ জানায় বিরূপ আবহাওয়ার কারণে বিমানটি অবতরণের সময় রানওয়ে দেখতে না পাওয়ায় পাইলট তার নিয়ন্ত্রণ হারান। এতে বিমানের পাখার সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগলে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ক্রুরা দ্রুত যাত্রীদের বের করে আনতে সক্ষম হয়। এ ঘটনায় 25 জন সামান্য আঘাতপ্রাপ্ত হলেও সবার বেঁচে যাওয়াকে নজিরহীন বলে উল্লেখ করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে নরওয়ের নাম। এই তালিকায় বাংলাদেশ, পাকিস্তান এবং ইরাকের পরে রয়েছে ভারতের নাম। জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক বা SDSS থেকে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2017-তে এ তথ্য উঠে আসে। এটি পঞ্চম বার্ষিক প্রতিবেদন। গেল বছরের শীর্ষে থাকা ডেনমার্ককে পেছনে ফেলে 155টি দেশের মধ্যে এবছর প্রথমে উঠে আসে নরওয়ে। এরপর রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইজারল্যান্ড। আর বাংলাদেশের অবস্থান 110তম। তালিকায় যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও ইয়েমেনের পাশাপাশি সাব সাহারান আফ্রিকার দেশগুলো রয়েছে সবার নিচে। তালিকা তৈরির ক্ষেত্রে দেশের মোট উৎপাদন, বাক স্বাধীনতা, স্বাস্থ্যকর পরিবেশ, সরকারের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ 6টি মানদণ্ড বিবেচনা করা হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি উত্তর কোরিয়ার, সংকট সমাধানে চীনকে আরও সক্রিয় হবার আহ্বান প্যানেটটার, উত্তেজনা বন্ধে আলোচনার পরামর্শ বেইজিংয়ের। ট্রাম্পের ফোনে ওবামার আড়ি পাতার অভিযোগ প্রত্যাখ্যান FBI-এর। যুক্তরাষ্ট্রগামী কিছু ফ্লাইটে ইলেকট্রনিক সামগ্রী বহনে নিষেধাজ্ঞার পরিকল্পনা। ইরাক থেকে IS হটাতে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ট্রাম্পের। বাগদাদে জঙ্গি হামলায় নিহত 23, আহত 45। এবং সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি নির্মাণের খবর প্রত্যাখ্যান রাশিয়ার। সংকট সমাধানে আলোচনায় প্রস্তুত দামেস্ক, বললেন প্রেসিডেন্ট আসাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।